আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পছন্দের পরিবার ভৌতিক কথা। তো তোমরা ভূতের রাজ্যে পাড়ি দিতে রাজি তো? আজকে আর দেরি করব না, তোমরা সিট বেল্ট বেঁধে নাও। আজকে আছে 3টে ঘটনা, আমরা এখন পাড়ি দেব ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আজ আমি যে ঘটনাটা তোমাকে বলবো সেটা আমার দাদুর জীবনে ঘটে যাওয়া এমন একটা রাত যা দাদু বলে দাদু এখনও ভুলতে পারেনি। ঘটনাটা আমি পুরোপুরি দাদুর ভাষাতেই বলছি। দাদু বলছে, আমি যতদিন গরুর গাড়ি চালাইনি ততদিন ওই রাতটার কথা আমার মাথায় গেঁথেছিল। আমি আজও কেউ রাতে বৃষ্টির মধ্যে কাঁচা রাস্তা ধরে যেতে বললে পিছিয়ে যাই, কারণ সেই রাতে আমি নিজে দেখেছি এমন কিছু যা না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করবে না। অমিত, ঘটনাটা মোটামুটি 40 বছর আগের। তখন বর্ষাকাল, আষাঢ় মাসের শেষ দিক। চারিদিকে আকাশে মেঘ জমেছিল, কিন্তু দুপুরে একবার বৃষ্টি নামলেও বিকেলটা পরিষ্কারই ছিল। আমি তখন গ্রামের দিক থেকে বনধারের কাঁচা রাস্তা ধরে গরুর গাড়ি নিয়ে মালামাল অন্যদিকে পৌঁছে দিতে বেরিয়েছিলাম। খুব সাধারণ কাজ, মাঝে মাঝে করতাম, কিন্তু ওই দিন একটু দেরি হয়ে গেল। মাল তুলতে গিয়েই ঝামেলা, একটু দামাদামি, তারপর বেঁধে নিতে দেরি। তার ফলে সন্ধ্যের পর বেরোতে হলো। বৃষ্টির সম্ভাবনা ছিল ঠিকই, কিন্তু আমি ভাবলাম দ্রুত গিয়ে ফিরে আসব। গরুগুলো তখনও ভালো ছিল, শক্তিও ছিল, তাই বেরিয়ে পড়লাম। তখন হয়তো 8:30 বাজে। আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে। রাস্তার মাথা পেরোনোর পর বুঝলাম সামনে আরও ভিজে আছে পথটা। আগে বৃষ্টি নামলেও এখনও মাটির গন্ধ উঠছিল। সেই স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া কাঁচা রাস্তার 2 ধারে কাশবনের মাথা বাতাসে দুলছে, আর সামনে ঘন অন্ধকার। লম্ফটা জ্বালিয়ে নিলাম গাড়ির মাথায়, যাতে অন্তত সামনে কয়েক হাত রাস্তা দেখা যায়। প্রথমে সব কিছুই স্বাভাবিক ছিল। গরুগুলো ধীরে ধীরে টানছিল। বৃষ্টিটাও তখনও পুরোপুরি নামেনি, ঝিরঝির করছিল। কাদার সাথে গরুর খুঁড়ের শব্দ কানে লাগছিল, আর দৌড়িয়ে যেন শুনতে পাচ্ছিলাম ব্যাঙের ডাক, ঝিঝি পোকার শব্দ মাঝে মাঝে কানে আসছিল। তবে যত বনধারের দিকে এগোচ্ছি ওইসব শব্দ তত কমে আসছিল। তুমি তো জানো, গভীর বনের ধার অনেকটা নিজের মতন, যেখানে মানুষের উপস্থিতি কম, রাতে তো প্রায় নেই। সেই জায়গাটা সবসময় অদ্ভুত লাগে, কিন্তু সেদিন যেন আগের চেয়ে বেশি চাপা, যেন শব্দগুলো কেউ গিলে নিচ্ছে। রাস্তাটা যতই ভেতরে ঢুকছিলাম ততই ল্যাম্পের আলোয় দেখা যাচ্ছিল কাদা লতা পাতা ভিজে নেমে এসেছে রাস্তায়, আর বাতাসের সঙ্গে একটা খুব হালকা ঠান্ডা গন্ধ। এমন গন্ধ আসে কখনো কখনো পুরনো ভেজা কাপড়ে, কিন্তু সেদিন সেটা যেন চারিদিক থেকেই আসছিল। আমি তখন ভাবছিলাম দ্রুত পার হয়ে গেলে আর সমস্যা নেই। প্রায় 3 কিলোমিটার মতো হলেই আমিও রাস্তা থেকে বেরিয়ে যেতাম। কিন্তু রাস্তায় ঢোকার পর খানিক এগোতেই দেখলাম গরুগুলো অদ্ভুত রকম আচরণ করছে, যেন কোনো অচেনা প্রাণীর গন্ধ পাচ্ছে। ওরা বারবার মাথা নিচু করে শুকছিল, তারপর থেমে যাচ্ছিল। আমি ওদের পিঠে হাত বুলিয়ে বললাম, চল চল চল। গরুগুলো হাঁটতেও শুরু করলো, কিন্তু আচমকা আরেকটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। বাতাসে একটা মুহূর্তের জন্যও পাতার শব্দ নেই, শুধু বৃষ্টির ছিটে, আর অন্ধকার আরও গাঢ় হতে লাগলো, ঠিক যেন ল্যাম্পের আলো গিলে নিচ্ছে কেউ। এভাবে এগোতে এগোতে একটা সময় বুঝলাম রাস্তার মাঝখানে বৃষ্টি হঠাৎ প্রবল হয়ে নামলো। ল্যাম্পের আলো ভেঙে ভেঙে পড়ছিল। সামনে দেখা যাচ্ছে ঠিকই, তবে খুব কম। আর ঠিক তখনই আমার গরুগুলো থেমে গেল। মাথা তুলে সোজা সামনে তাকিয়ে থাকলো, যেন পথের সামনে কিছু আছে, কিন্তু ল্যাম্পের আলোয় কিছুই দেখলাম না, শুধু কাদা মাটি আর রাস্তার একটু বাঁক। আমি গরুর কাছে গিয়ে দেখলাম ওদের চোখ বড় বড় হয়ে গেছে, নিঃশ্বাস দ্রুত চলছে। এটা কোনো সাধারণ প্রাণীর গন্ধ বা শব্দ হলেও ওরা এমন করতো না। আমি তখন ভাবছি হয়তো বুনো কুকুর বা শিয়াল, কিন্তু বনের দিকটা সম্পূর্ণ চুপচাপ, কোনো নড়াচড়া নেই। আমি ল্যাম্পটা সামনে ধরতেই মনে হলো
আলোটা যেন শুকিয়ে যাচ্ছে। এমন অনুভূতি খুব অস্বস্তিকর, কিন্তু তখনও কিছু বুঝতে পারিনি। একটু পর গরুগুলো আবারও হাঁটতে শুরু করলো। আমি তেমনই এগোচ্ছি, কিন্তু অদ্ভুত হচ্ছে। একটা মুহূর্তে বুঝলাম আমি নিজের হাঁটার শব্দটাও যেন শুনছি না, শুধু বৃষ্টির শব্দ। আর খুব দূরে যা প্রথমে মনে হলো কেউ যেন চুপচাপ নিঃশ্বাস নিচ্ছে। প্রথমে ভাবলাম কানের ভুল, কারণ বৃষ্টি পড়লে কখনো কখনো বিভিন্ন শব্দ ভুল শোনা যায়। কিন্তু এবার পরিষ্কার শুনলাম খসখসে ভেজা গলার একটা টেনে যাওয়া দীর্ঘশ্বাস, যেন কেউ বুকে জল নিয়ে হাঁসফাঁস করছে। সেই শ্বাসটা এতটাই কাছে, অথচ আলোয় আবার কাউকে দেখা যাচ্ছে না। গরুগুলোর থরথর করে কাঁপছে, লেজ তুলে রেখেছে, যেন কোনো ভয়ঙ্কর কিছু সামনে আছে। আমি গাড়ির উপর দাঁড়িয়ে সামনের দিকে তাকাতেই দেখলাম রাস্তার বাঁকের ঠিক পাশে একটা অদ্ভুত ছায়া নড়ল। খুব অল্প, কিন্তু নিশ্চিত দেখলাম নড়ল। দ্রুত লম্ফটা ওদিক ধরতেই দেখলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা অবয়ব। অমিতদা, প্রথমে মনে হলো মানুষ, বৃষ্টিতে ভিজে যাওয়া শরীর, কাপড়, গা লেগে আছে। কিন্তু পরক্ষণেই বুঝলাম কিছু যেন ঠিক নেই। ওর শরীরে কোনো নড়াচড়া নেই, মাথাটা সামান্য ঝুঁকে আছে। আর যেখানে চোখ রাখার কথা বা থাকার কথা, সেখানে অন্ধকারের মতন একটা দাগ। আগেই বলেছি ল্যাম্পের আলো তখন খুব কাজ করছিল না, তবুও যতটা দেখা যায় তাতে মনে হলো লোকটা নড়ছে না, দাঁড়িয়ে আছে। কিন্তু যে জিনিসটা আমার শরীর ঠান্ডা করে দিল সেটা হলো লোকটার পা মাটিতে স্পর্শ করছে না। বৃষ্টির ভিজে কাদার মধ্যে দাঁড়ালে পায়ের আশেপাশে কাদা ছিটে উঠবে, কিন্তু ওর পায়ের নিচে কাদাটাই অদ্ভুত নিস্তরঙ্গ, যেন পায়ের দাগ নেই। হাওয়ার দোলায় হালকা হালকা কাপড় নড়ার কথা, কিন্তু ওর কাপড় বাতাসে উল্টো দিকে নড়ছে। আমি যখন এসব দেখে থমকে দাঁড়িয়ে, ঠিক তখনই লম্ফটা এক ঝটকায় নিভে গেল। এমনভাবে নিভল যেন কেউ খুব কাছে এসে এক চিমটি বাতাস দিয়ে নিভিয়ে দিল। অন্ধকারটা তখন এতটাই ঘন হয়ে গেল যে চোখের সামনে হাত নাড়লে সেটা দেখা যাবে না। আমি গাড়ির গায়ে হাত রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু পেছন থেকে আবার সেই নিঃশ্বাসের শব্দ, এবার অনেক কাছ থেকে, যেন ঠিক আমার কানের কাছে কেউ ভেজা বুক খুলে শ্বাস নিচ্ছে। এত ঠান্ডা ছিল সেই শ্বাস যে মনে হলো কারোর বরফ ঠান্ডা হাত আমার ঘাড়ের পেছনে ছুঁয়ে গেল। গরুগুলো তখন আর দাঁড়াতে পারছে না, ওরা উন্মাদের মতন পেছনের দিকে সরে যেতে চাইছে, কিন্তু কাদার কারণে হোঁচট খেয়ে পড়ছে। আমি মরিয়া হয়ে লাঠি নিয়ে ওদের সামলাচ্ছি, কারণ গাড়ি উল্টে গেলে আমি পড়ে যাব, আর ওই অন্ধকারে পড়ে যাওয়া মানেই শেষ। সেই সময় হঠাৎ সামনের দিকটা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল, যেন বিদ্যুতের আলো। কিন্তু ওটা বিদ্যুতের ঝলক ছিল না, কারণ আলোটা ছিল কম্পনের মতন নীলচে, আর ঠিক মাটির উপর থেকে একটা হাত উঁচুতে ভেসেছিল। সেই আলোতে আবার দেখলাম সামনের সেই অবয়বটা আরও কাছে, একদম গাড়ির মাথার সামনে। আর এবার ওর মুখটা বেশি দেখা গেল, এমন ভেজা ছোপ ছোপ দাগ যেন মুখের চামড়া ভিজে পচে গেছে। চোখের জায়গাটা ডেবে গেছে, নাক নেই, মুখের জায়গা কেবল একটা গর্তের মতন। আর সেখান থেকে খুব ক্ষীণ গলায় কান্নার মতন শব্দ বেরোচ্ছে। আমি তখন আর কিছু ভাবতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল বাঁচতে হলে দৌড় দিতে হবে। আমি গরুগুলোকে এত জোরে চাপড় মারলাম যে ওরা হঠাৎ একসাথে ছুটে উঠল। গাড়িটা কাদা ছিটিয়ে সামনে এগিয়ে গেল। সেই ছায়াটা শেষ মুহূর্তে আগুনের ঝলসানোর মতন অন্ধকারে মিলিয়ে গেল। তবে ঠিক তার আগের মুহূর্তে আমি আবার সেই বরফ ঠান্ডা শ্বাসটা পেছন থেকে অনুভব করলাম, যেন সে আমাদের পেছনেই দৌড়াচ্ছে। আমি তখন প্রাণপণে চিৎকার করে বলছি, চল চল। গরুগুলো দ্রুত দৌড়ে উঠছে। রাস্তার বাঁক যতই পেছনে ফেলে আসছি, সেই ভেজা নিঃশ্বাসের শব্দটা ততই ক্ষীণ হতে থাকলো, আর একসময় সম্পূর্ণ থেমে গেল। তবে আমি থামলাম না যতক্ষণ না গ্রামের আলো চোখে পড়ল। প্রথম ঘরটার সামনে পৌঁছে গরুগুলো এমন দাঁড়ালো যেন ওরা বুঝে গেল এখানে এসে তবেই নিরাপদ। আমি তখন গলায় জল নিয়ে দাঁড়িয়ে, মনে হচ্ছে বুকের ভেতর থেকে আলোড়ন উঠছে, ভাষা বেরোচ্ছে না, কাঁপুনি উঠছে হাতে পায়ে। সে রাতের পর আমি আর কোনোদিন ওই রাস্তা ধরে রাতে যাইনি। গরুর গাড়ি নিয়ে তো নয়, হাঁটতেও না, কারণ আমি জানি
ওই বৃষ্টির রাতে অন্ধকারে যা দাঁড়িয়ে থাকে সেটা জীবিত মানুষের কিছু নয়। আর তার নিঃশ্বাসের ঠান্ডাটা আজও মনে করলে বুকটা জমে আসে। সে যেন ভিজে বন্ধারের অন্ধকারে কাউকে খুঁজে বেড়ায়, যে মানুষ আলো দিয়ে বৃষ্টির রাতে সেখানে। তো এই ছিল অমিত ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শুনিও। আশা করছি তোমার ভালোই লাগবে, কারণ আমি তোমার চ্যানেলে ঘটনা শুনেছি আর তুমি বলো সবার ঘটনায় শোনাও। তাই প্লিজ পারলে আমার এই ঘটনাটা শুনিও। একদম একদম আমি যখনই দেখি সেটা শোনানোর মতন, মানে 10%ও যদি চান্স থাকে আমি সেটা শোনাই, আর আমাদের পরিবারের সকলে সেটা জানে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা, গরুর গাড়ির ঘটনা, যেটা তোমরা শুনতে হয়তো খুব ভালোবাসো, কারণ এই গরুর গাড়ির ঘটনা খুব কম আসে আর অনেক দিন পর পর আসে। তাই আমি আর দেরি না করে তোমাদের শুনিয়ে দিলাম। আশা করছি তোমাদের এই ঘটনাটা ভালোই লাগবে। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দেব পরের ঘটনা। তবে পরের ঘটনায় যাওয়ার আগে বলি, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। তবে পরের ঘটনায় যাওয়ার আগে তোমাদের বলি, তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আজ যে ঘটনাটা বলছি এটা আমি কাউকে বলিনি, বলতে পারিনি বলতে পারো, কারণ মানুষ বিশ্বাস করবে না, আর বিশ্বাস করলেও আমার রাতের ঘুম নষ্ট হয়ে যেত। কিন্তু আপনার কাছে লিখে পাঠাচ্ছি, কারণ এই ঘটনাটা শুধু আমাকে না, আমার জীবনের পরবর্তী 4 বছর পর্যন্ত তাড়া করেছে। আমি যেখানে যেতাম, যে ঘরে উঠতাম, যে ট্রানজিট হোটেলে থাকতাম, এমনকি আলো জ্বালিয়েও ঘুমোতে পারতাম না। ঘটনাটা 3 বছর আগের। তখন আমি প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে কাজ করতাম। কোম্পানির পক্ষ থেকে আমাকে একটা পুরনো সরকারি কোয়ার্টার পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। কোয়ার্টারটা বহু বছর ধরে খালি পড়েছিল, কারণ পুরো ভবনটাই একসময় সরকারি আবাসন হিসেবে ব্যবহৃত হলেও পরে ধীরে ধীরে খালি হয়ে যায়। একে একে সব পরিবার সরে যায়। শেষ পরিবারটাও চলে যায় নাকি এক অদ্ভুত কারণে, যেটা আমি তখন জানতাম না। আমি ভেবেছিলাম পুরনো বাড়ি, আলো কম, রক্ষণাবেক্ষণও কম, তাই লোকজন থাকতে চায় না। কিন্তু দায়িত্ব পেলাম বলে আমি সেখানে রাতের শিফটে যেতাম। ভবনটা 4 তলা, কিন্তু 4 তলায় কেউ থাকে না। 2-3টা ঘরের দরজা এমনভাবে বন্ধ যে বাইরে থেকে মরচে পড়ে গেছে। আপনি বুঝতে পারবেন কতদিন ধরে এগুলো খোলা হয়নি। আমার দায়িত্ব ছিল ভবনটা যেন কোনো চোর ছ্যাচ্চোরেরা ঢুকে কিছু না নিয়ে যায়, কারণ শুনেছিলাম এখানে নাকি কিছু পুরনো ফাইল, যন্ত্রপাতি আর কিছু দামি আসবাব রাখা আছে। কিন্তু প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম এখানে সমস্যা চোর নয়, এখানে অন্য কিছু আছে। যাই হোক, রাত তখন 12টা। আমি টর্চ নিয়ে একবার 4 তলা পর্যন্ত উঠছিলাম রুটিন চেক করার জন্য। 2য় তলার সিঁড়িতে উঠতেই মনে হলো পেছনে কেউ হাঁটছে, স্লিপার টেনে হাঁটার মতন একটা শব্দ। আমি থামলাম, শব্দও থেমে গেল। আবার হাঁটা শুরু করলাম, আবার পেছনে শব্দ। আমি টর্চ ঘুরিয়ে দেখলাম কেউ নেই। ফাঁকা সিঁড়ি ঘর, হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ, দেওয়ালের প্লাস্টার বেয়ে বেয়ে আসা জল। কিন্তু শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে আমি ভুল করতে পারি না। তারপরে ভেবেছিলাম হয়তো সিঁড়ির কাঠামো নড়ছে বা কোনো বিড়াল দৌড়ে পালিয়েছে। কিন্তু পরের ঘটনাটা আমাকে একেবারে অবশ করে দিয়েছিল। আমি যখন 3য় তলার ল্যান্ডিংয়ে উঠলাম, খুব স্পষ্ট শুনলাম একটা মেয়ের হাসির শব্দ, খুব হালকা, চাপা, যেন দূর থেকে ভেসে আসছে। কিন্তু সেই দূরটাও খুব বেশি না, যেন ওই তলার একদম করিডোরেই দাঁড়ানো। প্রথমে ভেবেছিলাম হয়তো কারা ঢুকে পড়েছে, হয়তো ছেলে মেয়ে এসে আড্ডা মারছে। কিন্তু সমস্যা হলো এই ভবনে বিদ্যুৎই নেই, পুরো ভবনটাই অন্ধকার। আমাদের সিকিউরিটি রুমে জেনারেটরের ছোট লাইট আছে, কিন্তু ভবনের ভেতরে সর্বত্র অন্ধকার। আর এই হাসিটার মধ্যে এমন একটা অদ্ভুত
হিমে ঢাকা কাঁপুনি ছিল যে মনে হলো কেউ ইচ্ছে করে হেসে আমাকে শোনাচ্ছে। আমি টর্চ জেলে আলো ফেললাম। একদম ফাঁকা লম্বা করিডোর, সবকটা ফ্ল্যাট বন্ধ, চাবি তালাবদ্ধ, জানালাবদ্ধ। করিডোরের শেষে একটা লাল রঙের আগুন নিবারক বক্স, তার মাঝে মাকড়সার জাল, আর আমি একা দাঁড়িয়ে। কিন্তু হাসিটার উৎস নেই, যেন চারিদিক থেকে আসছে। তারপর হঠাৎ যেন কেউ আমার পেছনে খুব ধীরে একটা নিঃশ্বাস ফেলল, একটা দীর্ঘ ঠান্ডা ভেজা নিঃশ্বাস। আমি পেছনে ঘুরে দেখলাম কিচ্ছু নেই, কিন্তু সেই ঠান্ডা হাওয়াটায় গলা ছুঁয়ে নেমে গেল পিঠ বরাবর। আমি বুঝে গেছি কিছু একটা ঠিক নেই। তারপরও সামলে নিচতলায় নামলাম। সিকিউরিটি রুমে খানিকটা বসলাম। ভাবলাম হয়তো ভুল শুনেছি, অথবা টেনশন বেশি নিচ্ছি। কিন্তু সেই রাতেই ঘটনা দ্বিতীয় ধাপে পৌঁছালো। রাত 2:30টার দিকে ভবনের লোহার গেটটা নিজে থেকেই কটকট করে শব্দ করল, যেন কেউ ধাক্কা দিল। আমি টর্চ নিয়ে দৌড়ে গেলাম। দেখি গেটটা ভেতর থেকে নড়ছে, যেন কেউ বাইরে নয়, ভেতরের ভবন থেকেই ঠেলে খুলতে চাইছে। আমি লাঠি হাতে দাঁড়িয়ে রইলাম। শব্দটা ধীরে ধীরে থেমে গেল। আমি ভাবলাম কোনো পশু হবে, কিন্তু ভোরে গার্ড চেঞ্জের সময় দেখি গেটের গায়ে 5টা আঁচড়ের দাগ, গভীর, একেবারে লোহার ওপর টেনে দেওয়া। মানুষের নখ হলে এমন দাগ পড়তো না। তবুও কাউকে কিচ্ছু বলিনি, কারণ ভেবেছিলাম কাকতালীয় কিছু হবে। কিন্তু পরের সপ্তাহে বুঝলাম বিষয়টা কাকতালীয় না, বিষয়টা আমার সঙ্গে লেগে গেছে। সেদিন রাত 1:10 দিকে 4 তলার দিকে উঠছিলাম। হঠাৎ দেখি সিঁড়ির মাঝখানে ল্যান্ডিংয়ে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, কিন্তু লম্বা, একটু বেশি লম্বা, আর মাথাটা হালকা কাত হয়ে আছে। আমি টর্চ ফেলতেই ছায়াটা সরে গেল, যেন আলোতে গলে গেল। আমি তখনই বুঝলাম এটা একা নয়, ভবনটা ফাঁকা নয়, কারা আছে, কিছু আছে যারা আমাকে দেখছে, ওত পেতে আছে। আমি টুক করে নেমে এলাম নিচে, কিন্তু সেই থেকেই দুঃস্বপ্নগুলো শুরু হলো। দ্বিতীয় মাসে যখন আমাকে এই ভবনটায় নিয়মিত আসতে হচ্ছিল, তখন একটা অদ্ভুত অভ্যেস তৈরি হলো। রাত যত গভীর হয়, ভবনটা তত শব্দ করতে থাকে। কখনো মনে হয় ওপরের তলায় কেউ দৌড়চ্ছে, কখনো মনে হয় কেউ দেওয়ালে টোকা দিচ্ছে টক টক করে। এক রাতে 3 তলার উপরে ছাদের দিকে স্পষ্ট শুনলাম কারা যেন দৌড়চ্ছে। 1টা, 2টা, 3টা, 4টা। তারপর পুরো ভবনটা কেঁপে উঠল, যেন কেউ খুব জোরে লাফ দিল মেঝেতে। কিন্তু আমি জানি ছাদে এমন কেউ উঠতে পারে না। তালা দেওয়া, ঘর সব বন্ধ। তারপর একদিন যা হলো সেটা শুধু ভয় নয়, মৃত্যু ভয় এনে দিয়েছিল। সেদিন ডিউটির সময় রাত আনুমানিক 3:17। আমি 4 তলার বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা ঘরের দরজা আধ খোলা, যেটা আগে কখনো খোলা ছিল না। দরজার ফাঁক দিয়ে ভেতরে অন্ধকার, কিন্তু অদ্ভুতভাবে এক কোণে যেন লালচে কিছু আলো জ্বলছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো গ্যারেজ লাইট রিফ্লেক্ট করছে, কিন্তু শব্দটা আসছিল ভেতর থেকে, হালকা খসখস শব্দ, যেন কাপড় টানা হচ্ছে। আমি ধীরে ধীরে দরজা ঠেলে খুলতেই এমন একটা জিনিস দেখলাম যা আমি আজও ভুলতে পারিনি। ঘরটা পুরো ফাঁকা, মেঝেতে একটা পুরনো কাঠের খাট, এবং সেই খাটের উপর পা দুটো ঝুলে আছে। শুধু পা, শরীর নেই। উড়ুর উপর থেকে কাটা পা দুটো তুলছে, যেন কেউ হাওয়ায় ধীরে ধীরে দোলাচ্ছে। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার, ওগুলোর পায়ের আঙ্গুল নড়ছে। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। হঠাৎই পা দুটো থেমে গেল। তারপর বাতাসে একটা প্রচণ্ড ঠান্ডা গন্ধ এলো, মৃতদেহের মতন, পচা কাপড়ের মতো। আর হঠাৎ ঘরের একদম অন্ধকার অংশ থেকে একটা মহিলার ফিসফিসানি। আমি সোজা পেছন ফিরে দৌড়ে নেমে এলাম। সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম সিঁড়ির দেওয়ালে ছায়া ভেসে যাচ্ছে। কোনো মানুষ নেই, শুধু ছায়া। একবার নয়, 2 বার, 3 বার, 4 বার, যেন 4-5 জন লোক দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি নিচে এসে দ্রুত গেট খুলে বাইরে বেরিয়ে গেলাম। সেদিন আর ভোর পর্যন্ত ভবনে ঢোকেনি। পরের সপ্তাহে আমি ওই জায়গা ছাড়ার আবেদন করি।
কোম্পানি আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, ঘটনাটা ভবনে শেষ হয়নি, আমার সঙ্গে লেগে গিয়েছিল। নতুন হোস্টেলে ওঠার পর প্রথম রাতেই বাথরুমের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম বাতাস, কিন্তু দ্বিতীয় রাতে যখন ঘুম থেকে উঠে দেখি আমার বেডের নিচ থেকে কেউ যেন খুব ধীরে ধীরে আমার চাদরের কোণা টেনে নিচ্ছে, তখন বুঝলাম ব্যাপারটা শেষ হয়নি। আমি আলো জ্বালাতেই দেখি চাদরের কোণার নিচের দিকে ফাঁকা বাতাসের মতন নড়ছে, কিন্তু নিচে কেউ নেই। তৃতীয় রাতে আমি ঘুম ভেঙে দেখি দরজার ফাঁক দিয়ে একটা মুখ উকি দিচ্ছে। মুখ নয়, মুখের মতন, চোখ নেই, নাক নেই, শুধু একটা সাদা দাগের মতন মুখ, আর তার পাশে দুটো ঝুলে থাকা পা, হুবহু সেই কোয়ার্টারের খাটে ঝুলতে থাকা পায়ের মতন। আমি চিৎকার করে উঠে লাইট জ্বালালাম, কেউ নেই, কিন্তু বেডের পাশে মেঝেতে 5টা লম্বা আঁচড়, যেমনটা কোয়ার্টারের গেটে দেখেছিলাম। আমি পরের দিনই রুম বদলি করি, কিন্তু পরের রুমেও রাতের পর রাত একই জিনিস, টোকার নিঃশ্বাস ছায়া আমার কানে ফিস ফিস করে সেই একই কথা, তুইও তো দেখেছিলিস। তবে বদল করার পরও কয়েকবার সেই জিনিসটা আমার স্বপ্নে এসে তাড়া করেছিল। আমি জানি না কতটা কি, আমি জানি না কেন, কি কারণে, আমি কি তাদের ডিস্টার্ব করেছিলাম জানি না। তবে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছিল। অমিত, তুমি যদি মনে করো পড়ে শোনাবে, অবশ্যই শুনিও। আর হ্যাঁ, আমি খুব আশা নিয়ে পাঠিয়েছি, আশা করছি তুমি শোনাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না, তাদের বলবো একদম দেরি করো না, ঘটনা শেয়ার করে দাও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত তার কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। হ্যালো অমিতদা, আজ যে ঘটনাটা তোমাকে পাঠাচ্ছি এটা আমি কাউকে জীবনে বলিনি, আমার পরিবারকেও না, বন্ধুবান্ধবকেও না, এমনকি আমার নিজের স্ত্রীকেও না। কারণ আমি জানি এই ঘটনাটা শুনলে যে কেউ আমাকে পাগল ভাববে, হয়তো বলবে মানসিক সমস্যা হয়েছে কিংবা দুঃস্বপ্ন দেখছি। কিন্তু না, এই ঘটনাটা আমি স্বচক্ষে দেখেছি, সবটা অনুভব করেছি। তখন যে আমি বেঁচে ছিলাম সেটাও আমার মনে ছিল না, কারণ সেই রাতটার পর আমি বুঝেছি পৃথিবীতে সব কিছু মানুষের চোখে দেখা যায় না। মানুষের নিয়ন্ত্রণের বাইরে এমন কিছু আছে যাদের সঙ্গে ভুল করে একবার চোখে চোখ পড়ে গেলে পুরো জীবনটাই বদলে যায়। ঘটনাটা আজ থেকে প্রায় 5 বছর আগের। তখন আমি অ্যাপ বেসড ডেলিভারি করতাম। রাতে শিফটে বেশি কাজ ফেলতাম, কারণ রাতে পেমেন্ট একটু বেশি। শহরের প্রান্তে, যেখানে শহর শেষ হয়ে অন্ধকারের রাস্তাগুলো শুরু হয়, এমন জায়গায় রাতের ডেলিভারি দিতে অনেকেই যায় না, কিন্তু আমি যেতাম, কারণ আমার তখন খুব টাকার দরকার ছিল। মা অসুস্থ, বাড়িতে ওষুধের খরচ, বোনের পড়াশোনা, সব মিলিয়ে দিন খুব খারাপ চলছিল। তাই রাত বিরাতে যেখানেই অর্ডার পড়তো আমি বাইক নিয়ে ছুটে যেতাম। ঘটনার দিনটাতেও এমনই এক অর্ডার পড়েছিল। রাত তখন 2:42। অ্যাপে দেখালো একটা অর্ডার ড্রপ করতে হবে শহরের একদম শেষ মাথার দিকে, যেখানে রাস্তার পাশে পুরনো কিছু গুদাম আর তারপর থেকে খোলা মাঠ। মাঝে মাঝে দূরে 2-1টা লরি দাঁড়িয়ে থাকে, কিন্তু বেশিরভাগ সময় রাস্তাটা ফাঁকা থাকে। অর্ডারটা ডেলিভারি করতে হবে বলে আমি রওনা দিলাম। তখন আকাশে হালকা কুয়াশা, বাতাসে ঠান্ডা, রাস্তার দুই পাশে লাইটগুলো মাঝে মাঝে ঝিমিয়ে নিভে যাচ্ছে। বাইকের হেডলাইটে সামান্য দূরে দেখা যায় রাস্তা যত দূরে এগোচ্ছি ততই চারপাশ অদ্ভুত চুপচাপ হয়ে উঠছিল। সাধারণত রাতে কুকুর দেখা যায়, কখনো বিড়াল রাস্তা পার হয়, কিন্তু সেদিন কিছুই নেই, যেন পুরো রাস্তার শব্দটাই কেউ শুষে নিয়েছে। আমি অর্ডারের নির্দিষ্ট লোকেশনে পৌঁছে দেখি সামনে একটা পুরনো শেড, দেওয়ালে দরজার নম্বর ঝাপসা হয়ে গেছে। অ্যাপে যেটা দেখাচ্ছে এর কাছাকাছি, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আমি বাইক থামিয়ে ফোন করলাম, কাস্টমার ফোন ধরছে না। আমি কল দিলাম, নিষ্ক্রিয়।
চারিদিকে তাকিয়ে দেখি শেডটার ভেতরে একটা লালচে আলো জ্বলছে, যেন ভেতরে কেউ একটা হালকা লণ্ঠন রেখে দিয়েছে, কিন্তু বাতাস নেই, তবু আলোটা দুলছে। আমি ভাবলাম হয়তো ওরাই অর্ডার নেবে, তাই সাবধানে এগিয়ে গেলাম। গুদামের বড় লোহার দরজাটা হাত খোলা। ভেতরে তাকাতে দেখি অদ্ভুত দৃশ্য। একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে পেছন ফিরে, পুরো শরীর কাঁপা কাঁপা, যেন ঠান্ডায় কাঁপছে বা খুব ক্ষীণ শ্বাস নিচ্ছে। হাতে একটা লণ্ঠন। লণ্ঠনটা টেবিলের ওপর নয়, সে নিজের হাতেই ধরে আছে, কিন্তু হাতটা কাঁপছে এত তীব্রভাবে যে মনে হচ্ছিল আলোটা এক্ষুনি পড়ে যাবে। আমি তখনও ভেবেছিলাম হয়তো কাস্টমারই, তাই দূর থেকে ডাকলাম, ডেলিভারি। কিন্তু আমি ডাক দেওয়ার পরও মানুষটা কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু দাঁড়িয়ে রইল। তার কাঁধ প্রতি কয়েক সেকেন্ড পর পর ঝাঁকি খাচ্ছে, যেন খুব চাপে শ্বাস টানছে। আমি একটু ভয় পেলাম, তারপরে সাহস করে আরেকবার ডাকলাম। এবার সে খুব ধীরে ধীরে মাথাটা ঘোরাতে শুরু করলো, এত ধীরে যে মনে হচ্ছিল গলা মুচড়ে যাওয়ার মতন শব্দ হবে। আমি টর্চ অন করতেই দেখি মাথাটা পুরো ঘোরার আগে সে হঠাৎ থেমে গেল। ঠিক তখনই একটা শব্দ পেলাম, কেউ যেন খুব কাছে এসে আমার ঠিক কানের পাশ দিয়ে ফিসফিস করে বলল, ওইদিকে যাস না, পেছনে তাকাস না। শব্দটা এত স্পষ্ট, এত ভেজা গলার, যেন একজন মৃত মানুষ ঠিক কানে মুখ দিয়ে কথা বলছে। আমি মুহূর্তে জমে গেলাম, পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, মাথাটা ঘোরাতে পারছিলাম না। কিন্তু শেডের ভেতরের মানুষটার আচরণ আজও ভয়ঙ্কর হয়ে উঠল। সে আবারও কাঁপতে শুরু করলো, কিন্তু এবার কাঁপনটা শুধু শরীর জুড়ে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে কাঁপাচ্ছে। তারপর সে হঠাৎ একটা অদ্ভুত শব্দ করল। এটা মানুষের নয়, যেন ছেঁড়া বাল্বের মধ্যে দিয়ে বাতাস টানলে যেমন শব্দ হয় সেই রকম। আর মাথাটা ঘুরতে ঘুরতে একটা জায়গায় থেমে গেল, কিন্তু আমার দিকে নয়, আমার পাশের দিকে, যেন আমার চেয়ে আরেকজনকে দেখছে, যাকে আমি দেখতে পাচ্ছি না। আমি ভয়ে পিছিয়ে আসতে গিয়ে দেখি বাইকের পেছনে কেউ দাঁড়িয়ে আছে, ছায়ার মতন, মানুষের আকার, কিন্তু পুরো কালো, মুখ নেই, হাত নেই, শুধু একটা অবয়ব। আমি সঙ্গে সঙ্গে দরজার দিকে দৌড় দিতেই দেখলাম লোহার দরজাটা ধীরে ধীরে নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে, যেন ভেতর থেকে কেউ ঠেলছে। আমি প্রাণপণে দৌড়ে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসলাম। দরজাটা ঠিক তখনই প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। আমি বাইকটা স্টার্ট দেব এমন সময় দেখি বাইকের মিররে খুব স্পষ্ট আমার পেছনে দাঁড়িয়ে আছে তিনটা মানুষের অবয়ব, কিন্তু কারোর মুখ নেই, শুধু সাদা ফ্যাকাশে দাগের মতন। আর তাদের মাথা তিন দিকে একটু কাত হয়ে আছে, যেন তারা একসঙ্গে আমাকে পর্যবেক্ষণ করছে। আমি তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিতে গিয়ে দেখলাম তারা ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু হাঁটার মতো না, যেন ভেসে আসছে। আমি এক্সিলেটার ঘুরিয়ে পাগলের মতো স্পিড বাড়িয়ে দিলাম, কিন্তু ঠিক তখনই পেছন থেকে মনে হলো বাইকের সিটে কেউ হাত রাখলো, একটা ঠান্ডা বরফের মতো হাত। গ্লাভসের ওপর দিয়েও সেই ঠান্ডা অনুভূতি হলো। বাইক দুলে গেল, হ্যান্ডেল প্রায় হাত থেকে ছুটে যাচ্ছিল। আমি মনে মনে ভাবলাম এবার শেষ, কিন্তু কোনোভাবে সামলে নিয়ে পুরো গতি তোলার চেষ্টা করলাম। রাস্তা ফাঁকা, কিন্তু হঠাৎ হেডলাইটে দেখলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন, হুবহু সেই শেডের লোকটা, হাতে সেই লণ্ঠন, কিন্তু এবার তার মাথাটা পুরো উল্টো দিকে ঘোরানো, শরীর সামনে, মাথা পেছনে। আমি ব্রেক করতেই রাস্তা ফাঁকা, কেউ নেই। তারপর ডান দিকে রাস্তার পাশে দেখি একটা ভাঙা টেম্পো দাঁড়ানো। টেম্পোর ভেতর থেকে হঠাৎ লোহার ঠক ঠক শব্দ হতে শুরু হলো, যেন কেউ ভেতর থেকে হাত দিয়ে দরজা পেটাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো আহত লোক আটকে আছে। আমি বাইক সামান্য থামাতেই সেই দরজার ফাঁক দিয়ে একজোড়া পা নিচে ঝুলে পড়ল, কিন্তু পা দুটো খুব লম্বা, মানুষের মতো নয়, আর আঙুলগুলো নড়ছে ধীরে ধীরে আমার দিকে ইশারা করার মতন। আমি এক সেকেন্ডও না থেমে সোজা বাইক ঘুরিয়ে দৌড়ে পালালাম, কিন্তু বাইকের পেছনে তখন মনে হচ্ছিল কেউ বসে আছে। পেছনের শক অ্যাবজর্বার চাপা পড়ে বসে যাওয়ার মতন অনুভূতি হচ্ছিল। আমি পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। আমি পুরো রাস্তা ধরে ছুটে বাড়ি পৌঁছালাম।
বাইক রেখে ঘরে ঢুকে দরজা আটকে দিলাম, কিন্তু তখনও বুকের ভেতর শুনতে পাচ্ছিলাম যেন কেউ হাঁটছে। আমি সেই রাতটা পুরো লাইট জ্বালিয়ে বসে রইলাম। সকাল হলেই বাইরে বেরিয়ে দেখলাম একটা জিনিস, আমার বাইকের সিটে 5টা কালো দাগ, যেন কারোর লম্বা হাতের মতো আঙ্গুল চেপে ধরেছিল। রবার সিট সামান্য গলে গেছে আর নরম হয়ে গেছে। আমি কারোর কাছে বলিনি, কাউকে দেখাইনি, কিন্তু সেই রাতের পর আমি রাতের শিফট ছেড়ে দিয়েছি। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা অমিতদা, এখনও মাঝে মাঝে গভীর রাতে যখন আমি ঘুমোতে যাই তখনও সেই কথাটা আমার মনে পড়ে। সেদিন আমি অনেক বাঁচা বেঁচে গেছি, হয়তো সেদিন আমি মরেও যেতে পারতাম, কিন্তু ভগবানের অশেষ কৃপা আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই ছিল ঘটনা। যদি মনে হয় ঘটনাটা পড়ে শোনাবে, অবশ্যই শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের জমজমাটি 3টে ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে নিশ্চয়ই। চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সাগর দাস, সেকেন্ড কমেন্ট করেছে সোমা রয়, থার্ড কমেন্ট করেছে জিৎ। 3জনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুরজিৎ মণ্ডল, সোমা দাস, দিশা দেবনাথ, সুস্মিতা রয়, রাহুল মাইতি, মৌসুমী ব্লগস, সৌরভ দাস, পূর্ণ ঘোষ, রাকেশ এসডি, এসকে আরাফুল হোসেন, পূর্ণ ঘোষ, অধরা, বিশ্বজিৎ দাস, অঞ্জলি মণ্ডল, মাম সরকার, সঙ্গীতা মজুমদার, মোহিনী পাল, শুক্লা রাজবংশী, রোহিত সামত্রা, শিল্পা চ্যাটার্জি লিখেছে হাই অমিত, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে ইন্দ্র, লিখেছে আই লাভ ভৌতিক কথা, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে মলাই চক্রবর্তী, লিখেছে এইরকম ভয়ানক ঘটনা শোনার জন্য সপ্তাহে 2 দিন অপেক্ষায় থাকি, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে দাস রাহুল দাস, লিখেছে অনেক দিন ধরেই শুনছি, খুব ভালো লাগে লাইট আপ করে শুনতে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে জবা দেবী, লিখেছে হ্যালো অমিতদা, আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি। আপনার ঘটনা শুনতে আমার খুব দেরি হয়ে যাচ্ছে। আমি ফার্স্ট কমেন্ট করব ভাবি, কিন্তু হয় না। তবে ঘটনা 3টেই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে জয় দাস, শান্তনু ভট্টাচার্য, মহাসিনা বেগম, লিখেছে আমার বইয়ের নামটা একবার বলো, হ্যালো মহাসিনা। তারপরে কমেন্ট করেছে টিনা শর্মা, গীতা গোস্বামী, কার্তিক মণ্ডল, আকাশ কর্মকার, শাহিদুল মোল্লা, কার্তিক সাহা, শ্রাবন্তী বর, লিখেছে দাদা ভাই আমার নামটা একবার হ্যালো করে বলে দিও, হ্যালো শ্রাবন্তী। তারপরে কমেন্ট করেছে কৃষ্ণা, সুমন্ত দাস, তনুশ্রী সাহা, মামনি খারাপি, লিখেছে দাদা আমি রাজ খারাতি, তোমার অনেক পুরনো শ্রোতা, তোমার সব ঘটনায় প্রায় শোনা, আমি রোজ তোমার ঘটনা শুনে ঘুমাই। রিকোয়েস্ট রইল একটি ইউনিক গ্রাম বাংলার ভূতের ঘটনা শুনতে চাই তোমার কণ্ঠে। হ্যাঁ তোমরা পাঠাও, আমি অবশ্যই শোনাবো। তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া মণ্ডল, চুমকি ঘোষ, শুভশ্রী ব্যানার্জি, শঙ্কু কর, কৌশিক ভাবাক, এমডি মৌন, মানিক কীর্তনিয়া, শিহাব শাফিরুদ্দিন, রেখা পাসমান, বিকি বাগচি, গীতা গোস্বামী, অমিতা ঠাকুর, মামুনি, সন্দীপ ফোর, সমীর সরকার, মলি পাল, সায়ন ভৌমিক, পায়েল দে, লিখেছে সরি দাদা কালকে এপিসোড শুনতে পারিনি, তাই আজ শুনছি, রাগ করো না, নো প্রবলেম। তারপরে কমেন্ট করেছে স্যাড বয় রকি, মুসলিমা খাতুন, সুমনা মান্ডি, নন্দিনী রয়, ববিতা অধিকারী, রত্না রয়, সোমা দাস, মন্দিরা সেন, লাবণী পাত্র, কার্তিক মণ্ডল, মৌসুমী ব্লগস, বিকাশ মুর্মু। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।